জয়সওয়ালের মেডেন সেঞ্চুরি, রোহিত শর্মার 20,000 ইন্টারন্যাশনাল রান, বিরাটের হাফ সেঞ্চুরি, এই সব কিছুই একদিনে চলে এসেছে। পরপর দুটো হোম টেস্ট সিরিজ হার, অস্ট্রেলিয়ার মাঠে লাস্ট ওডিআই সিরিজ হারের পরে ফাইনালি সাউথ আফ্রিকার এগেনস্টে আমরা জিতেছি। এই সব কিছু নিয়ে এই ভিডিওটা আমরা আলোচনা করব, কিন্তু তার আগে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার এই পুরো সিরিজে সব থেকে স্যাটিসফাইং মোমেন্ট তোমার কি ছিল বলে মনে হয় আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ, জানি রোহিত শর্মা বিরাট কোহলির পার্টনারশিপ, তোদের পারফরমেন্স অনেকটা স্যাটিসফাইং ছিল এবার, কিন্তু আমার কাছে সব থেকে স্যাটিসফাইং যেটা ছিল সেটা হচ্ছে ভাই ফাইনালি টসে জেতা। 2023-এর সেমিফাইনালের পরে ফাইনালি আমরা একটা ওডিআই ম্যাচে টসে জিতলাম। মাঝখানে প্রায় 20টা ম্যাচ হয়ে গেছে যেখানে আমরা সিঙ্গেল ম্যাচে টসে জিতিনি। আয় হায়। তো চলো এবার ম্যাচ নিয়ে কিছু কথা বলা যাক। সবার আগেই বলি বিরাট কোহলিকে নিয়ে, এই 37 বছর বয়সে এসেও যে স্মুথলি অনবদ্য একটা শট খেলে গেছে না, জাস্ট অসাধারণ, মানে চোখের শান্তি যাকে বলে। বিরাট কোহলি সেই ক্লাসিক কভার ড্রাইভ, নো লুক সিক্স, জাস্ট অনবদ্য। রাঁচি রায়পুরের মাঠে পরপর দুটো সেঞ্চুরি করার পরে যখন বিশাখাপট্টনমে এসেছিল সেখানেও 65 নট আউট। বাই বিলিভ মি, যদি সাউথ আফ্রিকার 50 রান বেশি করতো না, ভাইয়ের সেঞ্চুরি কেউ আটকাতে পারতো না। 54 নাম্বার সেঞ্চুরি ইজিলি চলে আসতো। অস্ট্রেলিয়ার এগেইনস্টে যখন পরপর দুটো 0 রানে আউট হয়েছিল, প্রচুর মানুষ বলতে শুরু করেছিল ভাই এর দ্বারা কিছু হবে না, হি শুড লিভ নাও, লিভ ক্রিকেট বিফোর ক্রিকেট লিভস ইভেন, ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, বিরাট কোহলি সেই সময় একটাই রিপ্লাই ছিল, আজ ঘন্টা। সিডনির ম্যাচে সে যে 74 দিয়ে শুরু করলো, তারপরে সাউথ আফ্রিকার এগেনস্ট 135, 102, 65 নট আউট। আর সব থেকে মজার ফ্যাক্ট যেটা হচ্ছে, যে দুটো ম্যাচে 74 অ্যান্ড 65 নট আউট ছিল বিরাট কোহলি, দুটো এসে রান চেস করার ক্ষেত্রে অপোনেন্ট টিমের পর্যাপ্ত রান না থাকায় বোর্ডে বিরাট কোহলি সেঞ্চুরিটা হলো না। নয়তো দেখো 53টা সেঞ্চুরি কমপ্লিট, 55টা সেঞ্চুরি হয়ে যেত। অ্যান্ড দিস ইজ ক্লাসিক বিরাট কোহলি। আর বিরাট কোহলির এই পারফরমেন্স দেখার পরে সে 2016, 17, 18 ভিন্টেজ বিরাট কোহলির কথা মনে পড়ে যাচ্ছে। আমরা যখন স্কুল যেতাম দেখতাম বিরাট কোহলি ব্যাটিং করতে এসছে, হোল্ডে ব্যাট করেছে, তখন আমি স্কুল থেকে ফিরতাম দেখছি যে তখনও বিরাট কোহলি ব্যাট করে যাচ্ছে। বিরাট কোহলির এই খেলা দেখে না একটা পুরো জেনারেশন বিরাট কোহলির গেমের পাগল হয়ে গেছিল, বিরাট কোহলির ফ্যান হয়ে গিয়েছিল। 10 বছর পরে এসে বিরাট কোহলি সেই বিরাট কোহলি রয়ে গেছে। এখনও যখন ছেলেমেয়েরা স্কুল থেকে বাড়ি আসছে, বিরাট কোহলি তখনও ম্যাচ খেলে যাচ্ছে, তখনও সেঞ্চুরি করে যাচ্ছে। একটা নতুন জেনারেশন বিরাট কোহলির খেলার ফ্যান হয়ে যাচ্ছে। দিস ইজ টোটালি ইমপ্রেসিভ। অ্যান্ড সাউথ আফ্রিকা এগেনস্ট যে সিরিজটা জিতলো ইন্ডিয়া, সেখানেও প্লেয়ার অফ দ্য সিরিজ বিরাট কোহলি, যেখানে টোটাল ইন্টারন্যাশনাল প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড পেয়েছে টোটাল 22 বার। তারপরে রয়েছে গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকর, যে টোটাল 20 বার টোটাল প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আর বিরাটের কথা বলা হচ্ছে, রোহিতের কথা বলা হবে না, সেটা তো হতে পারে না। রাঁচিতে যে ফার্স্ট ওডিআইটা হলো সেখানে রোহিত শর্মার দুর্দান্ত একটা অর্ধশতক ছিল, সেখানে বিরাট কোহলির সঙ্গে 136 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ ছিল। বিশাখাপট্টনমে থার্ড ম্যাচেও একটা 73 বলে 75 রানের দুর্দান্ত ইনিংস খেলেছে। দেখে মনেই হচ্ছে না যে একটা 38 বছর লোক সেখানে খেলছে, যে অনবদ্য স্মুথলি একটা করে পুল শট মারছে। এত ইজিলি পুল শট একমাত্র রোহিত শর্মাই মারতে পারে। অ্যান্ড এই সিরিজের পরে ওডিআই নাম্বার 1 প্লেয়ার হচ্ছে এখন আইসিসিতে রোহিত শর্মা। বুধবারের মধ্যে আইসিসি র্যাঙ্ক 2 প্লেয়ার হয়ে যাবে বিরাট কোহলি। আর পুরো 2025-এর ক্যালেন্ডার ইয়ারে ইন্ডিয়ার হয়ে ওডিআইতে সব থেকে বেশি রান যে করেছে সেটা হচ্ছে বিরাট কোহলি, 651। তারপরে সব থেকে বেশি যে রান করেছে সেটা হচ্ছে রোহিত শর্মা, 650। মাত্র 19-20-এর পার্থক্য। সবথেকে আশ্চর্যের যে বিষয় সেটা হচ্ছে এই যে ওজি প্লেয়ার আছে না, আগারকার, গম্ভীর, যে দুটো প্লেয়ারকে বের করার জন্য এত উঠে পড়ে লেগেছে, সেই দুটো প্লেয়ারই ওডিআইতে ইন্ডিয়ার হয়ে রান কালেক্ট করায় সব থেকে বেশি ইতে রয়েছে। একজন 651, একজন 650, মাত্র 1 রানের ডিফারেন্স। আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়েও একজন 1-এ, একজন 2-এ। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা 2017 নয়, এটা 2025, যেখানে দাঁড়িয়েও তারা দুজনই 1 নাম্বার পজিশনের জন্য ফাইট করে যাচ্ছে যে কে 1 নাম্বারে যাবে, কে 2 নাম্বারে থাকবে। আমার মনে হয় আগারকার এবং গম্ভীর রোহিত এবং কোহলিকে নিয়ে যে আলোচনাটা করছে না, সেটা শিফট করে বোলিং ডিপার্টমেন্টের উপর তাদের এই নজরটা দেওয়া উচিত। কারণ ইন্ডিয়ান ব্যাটিং নিয়ে কোনো প্রবলেম নেই, এই দুজন এক্সপিরিয়েন্স মহান খেলোয়াড়দের নিয়েও কোনো প্রবলেম নেই। মেন প্রবলেম কি, মেন ইস্যু কি, সেটা আই থিঙ্ক ম্যানেজমেন্টের এবং আগারকারের সেটা বোঝা উচিত। আর অবশ্যই ইন্ডিয়ান বোলিং নিয়েও কথা বলবো, তার আগে একটা প্লেয়ার নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে এসএসসি জয়সওয়াল, যে মাত্র 23 বছর বয়সে, মাত্র 23 বছর বয়সে 3 ফরম্যাটে সেঞ্চুরি করে বসে আছে। টি20তে সেঞ্চুরি আগেই ছিল, হ্যাঁ অভিষেকের জন্য খুব একটা আসে চান্স পাচ্ছে না। টেস্টে নিয়মিত খেলে যাচ্ছে, যেখানে টোটাল 7খানা সেঞ্চুরি আছে। এটা ছিল জয়সওয়ালের 4 নম্বর ওডিআই ম্যাচ, যেখানে সেঞ্চুরি হাঁকিয়ে নিয়েছে। সাউথ আফ্রিকার এগেনস্টে পরপর দুটো ম্যাচে খুব ভালো না খেললেও, রানকে কনভার্ট না করতে পারলেও থার্ড ম্যাচে সেঞ্চুরি করে নিয়েছেন জয়সওয়াল। এবং এটা একটা খুব বড় সুযোগ ছিল জয়সওয়ালের জন্য, কারণ
ব্যাকআপ ওপেনার হিসেবে তাকেই দেখা হচ্ছিল, এবং ইন ফিউচার যখন রোহিত রিটায়ার করবে হয়তো তাকেই জায়গা দেওয়া হবে রোহিতের জায়গাতে। তো যদি জয়সওয়াল খুব ভালো পারফরমেন্স না দিতে পারতো এখানটায়, হয়তো ঋতুরাজ গায়কোয়াড়কে অন্য কোনো প্লেয়ারকে ওপেনার হিসেবে জায়গা দেওয়া হতে পারতো। তো সুযোগের একদম সদ্ব্যবহার করেছে জয়সওয়াল, অ্যান্ড একেবারে জয়সওয়ালের পিওর ফর্মে খেলে গেছে। সেই 50 করার জন্য একটু বল নিয়ে, বেশি বল নিয়ে খেলেছে, যখনই 50 বল কভার হয়ে গেছে দেন টি20 মোডে খেলা, অ্যাগ্রেসিভ মোডে চলে যাওয়া, জাস্ট ব্রিলিয়ান্ট ছিল জয়সওয়াল টোটাল, অ্যান্ড হি ডিজার্ভ দিস সেঞ্চুরি। এবার ইন্ডিয়ার বোলিং নিয়েও কথা বলা উচিত, কারণ এই ম্যাচে তো প্রসিদ্ধ কৃষ্ণা দুর্দান্ত বল করে গেছে। প্রথম 3 ওভার এক্সপেন্সিভ ছিল 29 রান, বাট পরে 7 ওভারে 37 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়েছে। তো ওভারঅল একটা 66 রানে 4 উইকেট ছিল। তো এই ম্যাচে দেখতে গেলে ঠিকঠাক, বাট পুরো টুর্নামেন্টের কথা যদি বলা যায় সেখানে প্রসিদ্ধ কৃষ্ণা যে খুব ভালো বল করে গেছে সেরকম ছিল না। সব থেকে বড় প্রবলেম যেটা প্রসিদ্ধ কৃষ্ণা, সেটা হচ্ছে যে সে প্রচন্ড ইনকনসিস্টেন্ট এবং এক্সপেন্সিভ। হ্যাঁ, এরকম নয় যে প্রসিদ্ধ কৃষ্ণা খুব কম চান্স পেয়েছে। লাস্ট 4-5 বছর ধরে কন্টিনিউয়াসলি তাকে ব্যাকআপ বোলার হিসাবে, বা যখনই কোনো প্লেয়ার মিস হয়ে গেছে তাকেই সব থেকে আগে চান্স দেওয়া হয়েছে বোলিং ডিপার্টমেন্টের তরফ থেকে। অ্যান্ড 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপের যদি আমরা বোলিং ইউনিটের কথা বলি, মোস্টলি ফাস্ট বোলিং ইউনিটের কথা যদি আমরা বলি, সেখানে মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা খেলে গেছে। তো জসপ্রীত বুমরা হয়তো ওডিআই ওয়ার্ল্ড কাপ 2027-এর আগে আবার দলে চলে আসবে। সিরাজও হয়তো ব্যাক করতে পারে, শামি নিয়ে আমি এখন কিছু বলতে পারছি না। বাট মেইন ব্যাপার যেটা হচ্ছে সেটা যে শামি এক্সপেন্সিভ থাকলে কন্টিনিউয়াসলি উইকেট তুলে নিত, সিরাজ কখনো কখনো একটা রান খেয়ে যেত বাট উইকেট বের করে নিত, আর জসপ্রীত বুমরা তো অলওয়েজ রান চাপিয়ে বল করতো। বাট কারেন্ট যে ইন্ডিয়ান টিমটা যেটা খেলছে সেখানে যদি দেখা যায়, জসপ্রীত বুমরা তো রান চাপিয়ে দেবে, উইকেট নিয়ে যাবে, বাট হর্ষিত রানা যে আছে সে এক্সপেন্সিভ হয়ে যায় কখনো কখনো, অ্যান্ড মাঝে মাঝে উইকেট বের করে নেয়। বাট প্রসিদ্ধ কৃষ্ণা যেদিন ভালো বল করে দেবে, যেদিন পারফরমেন্স দিয়ে যাবে, সেদিন তো আজকের মতোই পারফরমেন্স দিয়ে যাবে। বাট ম্যাক্সিমাম ম্যাচটি ইনকনসিস্টেন্ট থাকে, যে এক্সপেন্সিভ থাকে, সেটা হলে চলবে না। কারণ তুমি যদি দেখো রাঁচির যে ফার্স্ট ম্যাচ ছিল সেখানটা ইন্ডিয়া অলমোস্ট 350 কাছে রান তুলেছিল, অ্যান্ড সাউথ আফ্রিকা খুবই ক্লোজ চলে গেছিলো, মাত্র 17 রানে আমরা হেরেছিলাম। সেকেন্ড ম্যাচে 359 রানের টার্গেট, অ্যান্ড আমরা হেরে গেলাম, ওরা চেস করে বেরিয়ে গেল। তো কোন ম্যাচে আমরা টসে জিতবো, কোন ম্যাচে আমরা টসে জিতবো না, সেটা আলাদা ব্যাপার। টসটা সবসময় আমাদের হাতে থাকে না। ম্যাচে ইন্ডিয়াতে যদি খেলা হয়, সেকেন্ড ইনিংসের ডিউ আসবে, কারণ রাতের বেলা ইনিংসটা হচ্ছে। বাট সবথেকে বড় কথা হচ্ছে যে একটা টিম যদি ফার্স্ট ব্যাটিং করে যদি 350 রান বোর্ডে তুলে দেয়, আর তারপরেও যদি বোলিং ডিপার্টমেন্ট সেটাকে ডিফেন্ড না করতে পারে, এটা খুব বড় প্রবলেম। আর লাস্ট যদি কিছু বছর দেখা হয়, তাহলে ইন্ডিয়ান ম্যানেজমেন্ট ঠিক মতো স্কাউটিং করা হোক বা ইয়াং ট্যালেন্টের যে নার্চারিং করার ব্যাপারটা থাকে, সেটা খুব একটা করেনি। কারণ ইন্ডিয়ান ফাস্ট বোলিং ইউনিটের যে অ্যাভেলেবিলিটা, সেগুলো অনেক কমে এসছে। আমাদের হাতে গোনা কিছু ফাস্ট বোলার আছে, তার মধ্যে হচ্ছে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, হার্দিক পান্ডিয়া, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, এই প্লেয়ারগুলো। তো সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়ার সামনে 2027 ওয়ার্ল্ড কাপের আগে এখনো প্রায় 35 থেকে 37টা ওডিআই ম্যাচ আছে, যেখানে এই প্লেয়ারকে দিয়েই খেলানো হবে, যেখানে একটা ইনজুরির সম্ভাবনাও আছে। তো যদি কাউকে ইনজুরি হয়ে যায় কোনো প্লেয়ার, তখন কাকে খেলানো হবে? সো আই থিঙ্ক ম্যানেজমেন্টের নিউ ট্যালেন্টকে স্কাউট করা, নার্চারিং করা, এবং পুরোনো প্লেয়ার যে আছে তাদেরকে কনসিস্টেন্ট বোলিং করার যে ট্রেনিং দেওয়া, সেগুলোর দিকে নজর দেওয়া উচিত। আর আমরা যখন ক্রিকেট নিয়ে কথা বলি, তখন নর্মালি টপ টিয়ার ব্যাটসম্যান, টপ টিয়ার অলরাউন্ডার বা বোলিং ডিপার্টমেন্ট আসলে টপ টিয়ার ফাস্ট বোলার নিয়ে কথা বলি। কিন্তু কিছু কিছু প্লেয়ার আছে যেটা কন্টিনিউয়াসলি টিমের জন্য পারফর্ম করে যাচ্ছে। মিডিল অর্ডারে বোলিং করতে এসে রানকে স্লো ডাউন করা হোক, কিংবা ক্রুশিয়াল মোমেন্টে উইকেট নিয়ে ব্রেক থ্রু দেওয়া হোক, এই প্লেয়ারটা সবসময় স্টেপ আপ করে টিমের জন্য। আমি কার কথা বলছি তোমরা যদি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমি অবশ্যই কুলদীপ যাদবের কথা বলছি, যে 2023 থেকে 3টে ফরম্যাটে কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছে, 3টে ফরম্যাটে 40+ করে উইকেট নিয়ে গেছে। যখনই টিমের দরকার হচ্ছে স্টেপ আপ করেছে, উইকেট নিয়েছে, রান স্লো ডাউন করে গেছে। টেস্টে টোটাল 17 ম্যাচে 76টা উইকেট নিয়ে নিয়েছে, এবং টোটাল তার ইন্টারন্যাশনাল উইকেটের সংখ্যা 355। এরপরেও যখনই টিমের কোনো স্পিন বোলারকে বসিয়ে দেওয়ার কথা ওঠে, কিংবা কোনো প্লেয়ারকে ড্রপ করার কথা হয়, সবার আগে নাম আসে কুলদীপ যাদবের। কখনো কখনো সে নিজেই জানে না যে তাকে খেলানো হবে কিনা। যখনই কুলদীপ যাদবকে চান্স দেওয়া হয়, হি ইজ অলওয়েজ রেডি টু কন্ট্রিবিউট ফর দ্য টিম। যখনই টিমের দরকার হচ্ছে, সে স্টেপ আপ করেছে, সে টিমের জন্য কন্ট্রিবিউট করে গেছে। সো আই থিঙ্ক কুলদীপ যাদব নিডস এ লট অফ অ্যাপ্রিসিয়েশন। ইন্ডিয়ান ম্যানেজমেন্টেরও আরেকবার ইন্ডিয়ান ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট নিয়ে ভাবা উচিত। ইন্ডিয়ান মেইন প্রবলেম রোহিত শর্মা, বিরাট কোহলি বা রোকো জুটি বা ব্যাটিং ইউনিট নয়। ইন্ডিয়ান মেইন প্রবলেম হচ্ছে এখন বোলিং ডিপার্টমেন্ট, যেটাকে এখন ফিক্স করা দরকার। কারণ এখনো গিল টিমে ফিরবে, 4 নম্বর পজিশনে হয়তো শ্রেয়াস আয়ার ফিরবে, দেন হার্দিক পান্ডিয়া আসবে। তো টিম প্রচন্ড সলিড আছে। শুধু যদি ফাস্ট বোলিং ডিপার্টমেন্টকে ফিক্স করা যায়, 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য এই টিমটা একদম পারফেক্ট টিম। আর ইন্ডিয়া আবার নেক্সট ওডিআই ম্যাচ খেলতে যাবে 11 জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের সঙ্গে। সেখানে আবার আমরা রোহিত শর্মা, বিরাট কোহলিকে দেখতে পারবো, সেই রোকোর পার্টনারশিপটাকে দেখতে পারবো। তো ততদিন অবধি তোমাদের কি মনে হয়, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তোমরা কমেন্ট করে আমাকে বলো
তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড এখনও সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।